আমাদের এই বয়কট আন্দোলনে বয়কট কি করা হয়েছে? বয়কট করা হয়েছে 1 নাম্বার ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যা ভারতীয় কোম্পানি উৎপাদিত বা ভারতে বহুজাতিক কোম্পানি উৎপাদিত। 2 নাম্বার বাংলাদেশে কাজ করা ভারতীয় সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি। 3 নাম্বার এয়ারটেল সিম। 4 নাম্বার ভারতীয় ওটিটি চ্যানেল যেমন হইচই, আড্ডা টাইমস, ক্লিক। আর কি? আর ভারতীয় পেঁয়াজ। এই পেঁয়াজ বয়কট করতে যেয়ে আমরা দেখলাম যে আসলে আমাদের পেঁয়াজ আমদানি করার দরকার নেই, আলু আমদানি করার দরকার নেই। যাই হোক, আমরা কিছু জিনিস উৎসাহিত করছি। আমরা শুধু ভারতীয় পণ্য বয়কটই করি নাই, আমরা দেশি পণ্য ব্যবহার করতে উৎসাহিত করছি। তরুণ এবং নারী উদ্যোক্তাদের পরিচিত করাই দিচ্ছি, তাদের পণ্যের প্রসার এবং পরিচিতিতে কাজ করছি। এবং আমরা কিছু জিনিস নিরুৎসাহিত করছি। আমরা নিরুৎসাহিত করছি ভারতের চিকিৎসা, কেনাকাটা, নিছক ভ্রমণে যাইতে। আমরা বিকল্প চিকিৎসার জায়গায় দেখাই দিছি, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাই না? মনে রাখবেন, বয়কটের লক্ষ্য যত স্পেসিফিক হয়, যত ছোট হয়, আঘাত তত কার্যকরী হয়। এই কারণে ইন্ডিয়ানরা এসে উস্কায় ক্ষমতা থাকলে এইটা বয়কট করে দেখায়। অবশ্য ওরা কয় না ক্ষমতা, কয় ওকাত থাকলে এইটা করে দেখাও, ওকাত থাকলে ওইটা করে দেখাও, তাই না? তো আমরা কেন ফাস্ট মুভিং কনজিউমার গুডসকে প্রথমে লক্ষ্য হিসেবে নির্ধারণ করছিলাম, আমি এটা ব্যাখ্যা করছি। তারপরেও অনেকে না দেখে থাকতে পারেন, আবার দেখে থাকলেও এটা আবার শুনলে অসুবিধা নাই। কারণ আমরা যে আন্দোলনটা খুবই পরিকল্পনা করে করছি, এটা বুঝলে আন্দোলনের প্রতি কমিটমেন্ট আপনার বাড়বে, তাই না? ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটাকে ইংরেজিতে বলে, সংক্ষেপে বলে এফএমসিজি, মানে যেগুলো হইতেছে যে সাবান, শ্যাম্পু, পেস্ট, যেগুলো আমাদের প্রত্যেকদিন লাগে, যেগুলো মুদিখানার দোকানে পাওয়া যায় তা অথবা সুপার মার্কেটে পাওয়া যায়। এই ফাস্ট মুভিং কনজিউমার গুডস ভারতের ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ খাত। এই খাত ভারতের তৃতীয় চাকরির খাত। প্রায় 30 লাখ লোক কাজ করে এই এফএমসিজি সেক্টরে। ভারতের জিডিপিতে এই খাতে কন্ট্রিবিউশন 15 থেকে 16%। এই খাতের গ্রোথ হচ্ছে 10 থেকে 12%। ভারতের অর্থনীতির প্রথম খাত হচ্ছে সার্ভিস সেক্টর। এই সেক্টরের গ্রোথ 7 থেকে 8%। এটা ভারতের জিডিপি গ্রোথের সমান। দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তার গ্রোথ 4 থেকে 5%, মানে জিডিপি গ্রোথের চাইতে কম, জিডিপি যা গ্রোথ তার চাইতে কম। তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিজির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল, কারণ সেটা জিডিপি প্রায় 2.5 গুণ হারে বাড়তেছে, তাই না? জিডিপি গ্রোথে এফএমসিজি বয়কটে আমাদের লাভ কি? আমাদের কয়েকটা লাভ আছে, স্পেসিফিক্যালি লাভ আছে। 1 নাম্বার লাভ, একমাত্র এফএমসিজি বয়কটে ব্যাপক মানুষকে সম্পৃক্ত করা যাবে, কারণ এটা সবসময় লাগে মানুষের। 2 নাম্বার, পণ্য চিহ্নিত করা সহজ হবে। 3 নাম্বার, কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, কারণ হইতেছে যে এই এফএমসিজি গুডস গুলো এটা বাকিতে নিয়ে আসে, বিক্রি না হইলে ফেরত দেয়। 4 নাম্বার, বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে। ভারতের চাকরির বাজারে নেতিবাচক প্রভাব রাখা যাবে, ভারতের অর্থনীতিকে একটা ধাক্কা দেওয়া যাবে। 5 নাম্বার, এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে, দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে, কারণ এফএমসিজিতে সামান্য সেল কমে গেলেই ওইটা শেষ। 6 নাম্বার, বয়কটের ফল দৃশ্যমান করা যাবে, যেমন শেলফে অবিকৃত পণ্য আছে, দোকান থেকে পণ্য ফেরত দেওয়া হইতেছে, পণ্য বেচার মরিয়া চেষ্টা করবে, অফার দেবে, ডিসকাউন্ট দেবে, এটা দৃশ্যমান হবে। মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে। আমরা হুট করে কাজটা শুরু করি নাই, মাথা ঠান্ডা কইরা ভেবে চিন্তেই কাজটা শুরু করছি। আমরা জানি এই লড়াইকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। এইবার আমরা আমাদের এই আন্দোলনকে পরের ধাপে নিয়ে যাব। আন্দোলনের সাথে আমরা নৈতিক মরাল বিষয়তে যুক্ত করছি, দুনিয়ার সামনে আরো নতুন কিছু জিনিস আমরা যুক্ত করবো এই বয়কট আন্দোলনে, যেটাকে বলা হয় কুল। ওই যে বিজ্ঞাপনের মতো, এইটা সাহেব ওই যে বিজ্ঞাপনটা দেখান, ওই যে কুল কুল মজা দেখান। বুঝছেন, এরকম কুল এলিমেন্ট আমরা এখন যুক্ত করব। এটা স্যান্ডাবেরারা বলে আর কি, কুল। তো এই পর্যায়ে আমরা নতুন কিছু পণ্য যুক্ত করব আমাদের তালিকায়। কি সেই পণ্য আর কেন আমরা সেটা যুক্ত করেছি, সেইটা আসেন একটু ব্যাখ্যা করি। আমরা এই পর্যায়ে খুব ডিস্টিংক্ট একটা এজ গ্রুপকে টার্গেট করব। এরা হইতেছে জেন জেড। আমি এই জেন জেড নিয়ে আলাপ করছিলাম অনেক আগে। তারা কোন বয়সে, তারা কি কি পছন্দ করে, তাদের কাছে কোনটা কুল। এরা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মাইছে। তারা কিছু জিনিসকে কুল বলে বিবেচনা করে। প্রথম 2টা কি? একটা হচ্ছে এরা ডিজিটাল, ভেরি ডিজিটাল। এরা
হাইটেক গ্যাজেট ব্যবহার করে, লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে, অ্যাপস ব্যবহার করে। তারা সোশ্যাল মিডিয়ার নানা ধরনের ট্রেন্ডে খুব ইনফ্লুয়েন্সড হয়। তারা টিকটক করে, ইনস্টাগ্রাম করে, ইউটিউব করে, এটা তো আছেই। কিন্তু 2 নম্বরে তার কুলনেস বলে মানে যেটা, সেটা হচ্ছে সাস্টেইনেবল এবং এথিক্যাল ব্র্যান্ডস। সাস্টেইনেবল মানে যেটা পরিবেশের জন্য সুদকর না, যেটা পরিবেশে একটা ইতিবাচক প্রভাব রাখে যে পণ্যটা, এবং যে পণ্যটা নৈতিক। তারা এমন পণ্য ব্যবহার করে, পছন্দ করে যা পরিবেশ বান্ধব, এবং সেই সমস্ত পণ্য ব্যবহার করে যারা তাদের পণ্যকে পরিবেশ বান্ধব বলে দাবি করে এবং এথিক্যাল বা নৈতিক বলে দাবি করে। পরিবেশের রক্ষা, প্রাণ প্রকৃতির হেফাজত এদের কাছে কুলনেস। আমার জেনারেশন যেটা, এটা জেনারেশন এক্স, আমাদের কাছে কুলনেস ছিল মিউজিক, রক অ্যান্ড রোল, মুভি, টেলিভিশন। আমাদের জেনারেশনের বাবারাও মুভি মিউজিকের পোকা ছিল, আর যেটা করতেন সেটা হচ্ছে সিভিল রাইটস মুভমেন্ট করতেন। আমাদের জেনারেশনের বাবারা, প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব আইডিয়া থাকে, একটা নিজস্ব ভ্যালুস থাকে, মূল্যবোধ থাকে। তারা যেটাকে পছন্দ করে তার আগের জেনারেশন সেটাকে নাও পছন্দ করতে পারত। আমরা এই পরিবেশ আর প্রকৃতি বিধ্বংসী ভারতীয় পণ্য বয়কট করবো এই পর্যায়ে। আমাদের আন্দোলনের এই পর্যায়ে হচ্ছে আন্দোলনের গ্রিন ফেজ, সবুজ পর্যায়। কোন কোন ভারতীয় পণ্য পরিবেশের জন্য ক্ষতিকর অনেকগুলো আছে, কিন্তু আমরা এর মধ্যে 2টা পণ্য বেছে নিচ্ছি। আমরা এই পর্যায়ে 2 ধরনের পণ্য নির্বাচন করছি। প্রথম হচ্ছে ফাস্ট ফ্যাশন। এই কথাটা হয়তো অনেকের পরিচিত নাম হইতে পারে। ফাস্ট ফ্যাশন কি পণ্য সেটা একটু ব্যাখ্যা করি, আর কেনই বা তা পরিবেশ ধ্বংসকারী। আমাদের সময়ে আমরা যে পোশাক পরতাম, আমাদের বয়সী যারা, তারা চিন্তা করলে বুঝতে পারবেন সেটা কতবার ধোয়া যেত, 50 থেকে 80 বার ধোয়া যেত। তার মানে এটা ততদিন পরা যেত, ততদিন পরার মতো থাকতো। এখন এমন কাপড় কিন্তু পাওয়া যায়, আমার বেশিরভাগ কাপড় চোপড়ই এই ট্র্যাডিশনাল, যেগুলো 50 থেকে 80 বার ধোয়া যায়, এটা অনেকদিন টেকে। আজকের কাপড় যেটা ফাস্ট ফ্যাশন, সেটা 5 থেকে 10 বার ধোয়া যায়। তার মানে আপনি আগে যে সময় একটা শার্ট ব্যবহার করতেন, সেই একই শার্টের কাজ করবে এখনকার 16 থেকে 20টা পোশাক। তার মানে আগে যে সময় আপনি একটা শার্ট ব্যবহার করতেন, সেই একই সময়ে এখন 16 থেকে 20টা পোশাক ব্যবহার করতে হবে, কিনতে হবে। এই ফাস্ট ফ্যাশন কম দামি, এগুলো বিক্রি হয় অনলাইনে। এদের দোকান স্টোর রাখার দরকার হয় না, এই ফাস্ট ফ্যাশন বিক্রির জন্য কোনো সেলসম্যানের দরকার নাই, তাই আরো দাম কম হয়, তাই আমরা কিনে ফেলি চিন্তা না কইরা। কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক দামি হয়ে যায় এটা। আপনি মনে করেন 2000 টাকা দিয়ে একটা কাপড় কিনলেন অনলাইন থেকে। আমি আজকে কত টাকা লাগে এই কাপড় কিনতে সেটা আজকে একটু সার্চ করে দেখছি, অনেককে জিজ্ঞেস করছি, তারাই বলছে আমাকে। কিন্তু আসলে আপনি 2000 টাকার যে কাপড়টা কিনতেছেন সেটা আসলে 40,000 টাকার কাপড়। যদি আপনি কাপড় কিনে দর্জি দিয়ে সেলাই করে পড়তেন, আপনার দর্জি দিয়ে সেলাই করা পোশাকের যদি পরার ইচ্ছা না হয়, তাহলে আপনি বাংলাদেশি ব্র্যান্ড কেনেন যা দোকানে বিক্রি হচ্ছে। আমি একটা দোকান রিকমেন্ড করতে পারি, নারীগ্রন্থ প্রবর্তনা। এরা কিন্তু টাঙ্গাইলের তাঁতিরা তাদের বোনা কাপড় কিভাবে বাজারজাত করবে এইটা চিন্তা করতে করতেই নারীগ্রন্থ প্রবর্তনা আসছিল। ফরদ মজার ভাইয়ের এবং ফরিদা আপার এইটা উদ্যোগ। এটা 1989 সালে প্রবর্তনাটা প্রতিষ্ঠা করা হয়। এদের পণ্য কিনলে সরাসরি তাঁত শিল্পীদের সাহায্য করবে। এরকম উদ্যোগ আরো আছে, আমাদের খুঁজে বের করতে হবে, আপনারাও খোঁজেন। এই যে আপনি একটার জায়গায় 20টা জামা কিনতেছেন, এটা যাচ্ছে কোথায়? আপনাকে তো ফেলে দিতে হচ্ছে ব্যবহার করার পর, তাই না? এটা যাচ্ছে পরিবেশে বর্জ্য হিসাবে। এই যে দেখেন এইভাবে এই বর্জ্যগুলো তৈরি হয়। আজকের দিনে যে এত গরম, বাংলাদেশ এত গরম কেন হয়েছে? এই গরম বাড়ানোর পিছনে আছে এই ফাস্ট ফ্যাশনের পণ্যের কিছুটা অবদান। আপনি শুধু কার্বন নিঃসরণ কমায় উষ্ণতা কমায় দিতে পারেন, পরিবেশের উষ্ণতা কমায় দিতে পারেন। এই ফাস্ট ফ্যাশন ইন্ডিয়ার জন্য একটা বিপর্যয়। দেখেন ওরা নিজেরাই বলতেছে আমরা এইটা বয়কট করলাম। আমাকে ভারতীয় অনলাইনের পোশাক বয়কটের কথা বলছিলেন অনেকে, আমি ওনাদের সময় দিচ্ছি তাদের ভিন্ন উৎস থেকে যেন পণ্য সোর্স করতে পারে সেটা বলছি। আপনি প্রবর্তনের পোশাক অনলাইনে বেচতে পারেন, আরো বাংলাদেশের অনেক ব্র্যান্ড আছে সেগুলো বেচেন, তাঁত শিল্পীদের পোশাক সরাসরি বেচেন, কিন্তু ইন্ডিয়ান ফাস্ট ফ্যাশনের পণ্য বেচবেন না, আপনারাও কিনবেন না, আমরা কেউ কিনবো না। আর 2 নাম্বার, ভারতীয় গৃহস্থালী প্লাস্টিক পণ্য, ডোমেস্টিক প্লাস্টিক গুডস। ভারতীয় গৃহস্থালী প্লাস্টিক পণ্য বাংলাদেশে খুব একটা চলে না, এটা সত্য, কিন্তু এটাকে শূন্য করে দিতে হবে। মিল্টন নামের প্লাস্টিক পণ্য, হটপট, এগুলো কিছুটা চলে, আমি সার্চ করে জানছি, আমার পাঠক দর্শকেরা জানাইছে, আপনারাও খোঁজেন এটা আছে কিনা।
আর আমরা তো বয়কট শুধু বাংলাদেশে করতেছি না, সারা দুনিয়া করতেছি। তাই এই গৃহস্থলী প্লাস্টিক পণ্য আমরা এই গ্রিন ফেজে ব্যবহার করব না, কিনবো না। এটা আমাদের একটা নীতিগত লড়াইও বটে। আপনারা খেয়াল করছেন যে আমরা একটা লাইফস্টাইল তৈরি করতেছি, আমরা একটা ইকোনমি তৈরি করতেছি আগামী দিনের জন্য এই বয়কট আন্দোলনের মধ্যে দিয়ে। এইবার আসেন আমরা ইন্ডিয়ান একটু জ্বালা পোড়া দেখি দাদাদের। দুইটা সাম্প্রতিক ইন্ডিয়ান ইউটিউব কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। এই যে এই চ্যানেল তো আপনারা দেখছেন, প্রথম কলকাতা, বিজেপির চ্যানেল, RSS এর চ্যানেল। এই প্রথম কলকাতা আঙ্কারে পিছে লেগে আছে প্রথম থেকে। হ্যাঁ, কিন্তু ওই 4 মাস আগে কইছিল কি দেখেন, মানে আমাদের বয়কট শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে কইছিল কি শুনেন। ইন্ডিয়া আউট। সত্যি সত্যি কি প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়াকে আউট করে দেবে? প্রতিবেশী দেশগুলোর জনগণ কি ফুঁসে উঠবে ভারতের বিরুদ্ধে? বাংলাদেশও কি ভারতকে একদিন আউট করে দেবে? কইছিল বাংলাদেশে আবার শুরু হবে না তো ইন্ডিয়া আউট মুভমেন্ট। দেখেন, ওই প্রেডিক্ট করেছিল যে বাংলাদেশে এই আন্দোলন শুরু হইতে পারে, আবার সেই আদল খেয়া লাগছে আমাদের বয়কটের পিছনে। তো তুই কেন প্রেডিক্ট করেছিলি? তার মানে একটা ভ্যালিড কারণ আছে, সেটা তুই নিজেই বুঝেছিলি, সেজন্য প্রেডিক্ট করেছিলি যে ইন্ডিয়া আউট মুভমেন্ট বাংলাদেশে শুরু হইতে পারে, তাই না? সত্যি সত্যি কি প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়াকে আউট করে দেবে? প্রতিবেশী দেশগুলোর জনগণ কি ফুঁসে উঠবে ভারতের বিরুদ্ধে? এই ভিডিও আর দেখবেন, বাংলাদেশও কি দেখেন না, ভারতকে এই একদিন আমাদের নিয়ে out এই করে ভিডিও দেবে? করে আমাদের ভিউয়াররা যায় দেখে আর ওর ভিউ বাড়ে। তাই দেখেন না, সামনে আসলেও দেখেন না। দেখে যদি কিছু জানানোর থাকে আমি জানামুনি। হ্যাঁ, তো ওর ভিউ বাড়ায় লাভ কি, তাই না? আনসাবস্ক্রাইব করে দেন এখনই। আর আরেক মোদি লেসপেন্সারের ভিডিও দেখেন, শুনেন কি বলতেছে। क्या आपको पता है कि इस इंडिया आउट कैंपेन में सबसे फनी बात क्या है? ये कैंपेन जो इंसान चला रहा है वो इंसान खुद बांग्लादेश से बाहर है, बांग्लादेश से आउट है। ये है तरीक रहमान, जो बीएनपी का एक मेन लीडर है, लेकिन खुद फरार है और अपने ही देश से भागकर यूके में बैठे बैठे कैंपेनिंग करता है। वो कहते हैं उन्हें पैराशूट ऑयल को बॉयकॉट करना चाहिए, फॉर्चून रिफाइंड ऑयल या हिंदुस्तान यूनिलीवर के प्रोडक्ट्स को बॉयकॉट करना चाहिए। আমি বলছিলাম না যে জ্ঞানী লোক, হ্যাঁ, ইন্ডিয়ার ভাষায় কথা বলে, মিলল। এরাও বলতেছে এটা বিএনপির আন্দোলন। দেখেন, আবার দেখান এডিটর সাহেব। क्या आपको पता है कि इस इंडिया आउट कैंपेन में सबसे फनी बात क्या है? ये कैंपेन जो इंसान चला रहा है वो इंसान खुद बांग्लादेश से बाहर है, बांग्लादेश से आउट है। ये है तरीक रहमान, जो बीएनपी का एक मेन लीडर है, लेकिन खुद फरार है और अपने ही देश से भागकर यूके में बैठे बैठे कैंपेनिंग करता है। वो कहते हैं उन्हें पैराशूट ऑयल को बॉयकॉट करना चाहिए, फॉर्चून रिफाइंड ऑयल या हिंदुस्तान यूनिलीवर के प्रोडक्ट्स को बॉयकॉट करना चाहिए। এ দেখেন, ওই কিন্তু এটা পোলার মাইয়া করে, হ্যাঁ, একসাথে। এই যে বিজেপির লেসপেন্সার, এই মাইয়া আর পোলা মোদির লগে কি খাতির দেখেছেন? হ্যাঁ, ওদের সাথে গলা মিলায় এরা বলতেছে এটা বিএনপির আন্দোলন, আমাদের দেশের লোকেরা, এই জিয়া হাসানের জিগাবেন বিজেপি যেটা বলে সেটা তার মুখে কেন? আর কি বলে, এই আন্দোলন বাংলাদেশের জন্য ভালো হবে না। শুনেন। इंडिया आउट कैंपेन जैसे मालदीव्स के लिए प्रैक्टिकल नहीं, वैसे ही बांग्लादेश के लिए भी प्रैक्टिकल नहीं है। পকেট মায়ের চোর যখন মায়ের খায় তখন তো সে বলে এভাবে মারলে কিন্তু আপনারই ক্ষতি, তাই না? আমরা ইন্ডিয়ান পণ্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ইন্ডিয়ানরা কি আমাদের বলবে যে বাহ বাহ খুব ভালো করতেছে, চালায় যাও? বলবে না, তারা তো বলবেই। আর এই মাইয়া ওই একই ভিডিওতে বলে কি দেখেন। I genuinely feel that if Bangladesh says India out, then that is how we should रिटेलिएट। जो लोग इलीगली भारत को अपना घर मानते हैं उन्हें अपने सही घर भेज दीजिए। दैट इज परहैप्स द बेस्ट रिप्लाई टू बांग्लादेश आउट। सेकेंडली, एज अ कंज्यूमर मुझे लगता है कि हमें लेबल्स पढ़ने चाहिए, एंड आई नो दैट प्रोडक्ट्स फ्रॉम बांग्लादेश आर रियली चीप, but ultimately if every nation around India is going to keep saying India out to try and arm twist us and then suck up to China anyway, तो एज अ कंज्यूमर हमें कहीं ना कहीं तो हमारा पावर दिखाना ही होगा। বাংলাদেশে পুশব্যাক করে দিবে ভারতীয় মুসলমানদের। আর কি বাংলাদেশি পণ্য কিনবে না? কিনিস না, তোরে কে কিনতে বলছে? বাইসা বাংলাদেশের পণ্য বাদ দিয়া কিনিস। আরো বিশুকরা বাংলাদেশের বিরুদ্ধে, আমরা এটাই চাই। কিন্তু দেখেন বাংলাদেশের মোদির ফুয়াদের কমেন্ট দেখেন ওর ভিডিও কমেন্ট বক্সে, আবার জয় বাংলা জয় হিন্দু বলে একই সাথে। বুঝেছেন তো লড়াইটা আমরা কোন জায়গায় আছি?
ওই মাইয়া বলে বিএনপি নির্বাচনে যায় নাই, এটা কি আওয়ামী লীগের দোষ? এই যে দেখেন, শুনেন। अवामी लीग लगातार चौथी बार बांग्लादेश में इलेक्ट होकर आई है। वोटर टर्नआउट सिर्फ 40% ही था और ऑपोजिशन पार्टीज ने इलेक्शंस को बॉयकॉट ही किया था, क्योंकि उनका मानना है कि बांग्लादेश में फेयर इलेक्शंस नहीं होते। বিএনপি নির্বাচনে গেছিল 2018 সালে গেছিল, তার আগে রাত্রে ব্যালট বাক্স ভরে রাখছিল, আর কাউকে ক্যাম্পেইনই করতে দেয়নি, সবগুলোকে ধরে নিয়ে গেছে। 300 ক্যান্ডিডেটের মধ্যে 155 জন ক্যান্ডিডেটকে আহত করছে, রক্তাক্ত করছে আওয়ামী লীগের গুন্ডারা ক্যাম্পেইনে গেলেই। মিছিলে মিছিলে মাইরছে, কাউকে মিছিল করতে দেয়নি। মিছিলের মধ্যে পুলিশের উপস্থিতিতে লাঠি হাতে পিটাইছে। তো এবার নির্বাচনে গেলে তো একই কাজ করতো। বাদ দেই বিএনপির কথা, বিএনপি না হয় খারাপ দল, কিন্তু এইবার তো আওয়ামী লীগ নিজে নিজে নির্বাচন করছে। আওয়ামী লীগ কি নিজে ফাঁকা মাঠে যে নির্বাচন খেলা খেললো সেটা ফ্রি ফায়ার করতে পারছে? সেটা তো করেনি। আওয়ামী লীগের লোকেরাই তো অভিযোগ দিছে, বলছে ফ্রি ফায়ার করে নাই। শোনান এডিটর সাহেব, ওই যে ওই ভিডিও থেকে শোনান, ওই যে খায়া ছাড়া দিল, ওখান থেকে কিছু শোনান যে আওয়ামী লীগের লোকেরা কি বলছে। মানুষের বিজয়কে এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রতিটা কেন্দ্রে আমার এজেন্টকে পিটে বাইর করে দিছে এবং তারা এখন সিল মারতেছে। যেটা দেখলাম এটাতে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না। 3-3 ভোট ডাকাতি করছে, এবার ভোট ডাকাতি করছে, এটা তাদের অভ্যাস। এই জন্য আওয়ামী লীগের আশেপাশে আমি আর নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ। সন্ধ্যার পরে দেখা যায় আমাদের এই কন্ট্রোল রুম থেকে 3টা কেন্দ্র ভোট গণনা হয়ে গেছে। কখন কিভাবে কোথায় গণনা সেটা আমরা জানি না। দুর্ভাগ্যজনক, আমার এলাকায় সেই ভোট কারচুপির শিকার আমি হয়েছি এবং সেটা সরাসরি প্রশাসনের সহযোগিতায়। টেবিলে ওপেন ভোট নেওয়া হয়েছে, আমরা প্রশাসনকে কয়েকবার এই বিষয়ে অবহিত করেছি। আর ওরা কইতেছে যে 40% বাংলাদেশি নাকি ভোট দিচ্ছে। এই যে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক শ্রীরাধা দত্তই বলছে যে 10% লোকও যায় নাই। আর বিজেপির ওআরএফ ফাউন্ডেশন এর পিনাক রঞ্জন যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল, সে তো বলছে যে ফেয়ার নির্বাচন হলে হাসিনার লজ্জাজনক সংখ্যালঘুতে পরিণত হবে। হুদাই চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে, হ্যাঁ মোদির ফুয়া। আর হাসিনার সরকার তো নিজেই অবৈধ। হাসিনা 2014, 2018 আর 2024 যে ইলেকশন করছে তা সংবিধান পরিপন্থী। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান ছিল, আর এমন একটা ধারায় সেই বিধানটা ছিল যে ওই বিধান পরিবর্তন করতে হলে গণভোট লাগবে। ওই বিধান হাইকোর্টের একটা বিভক্ত রায় হাসিনা বাতিল করে দেয়, কিন্তু কোনো গণভোট হয় নাই। তার মানে এখন যে সরকার আছে, যেই ভোট হয়েছে সেই ভোট অবৈধ, সংবিধান সম্মত না। এই কাজ করেছিল এবিএম খায়রুল হক, জাউরার জাউরা। ও 2 সিনিয়র বিচারপতির ডিঙ্গায় প্রধান বিচারপতি বানাইছিল হাসিনা, যেন এই কাজ আকামটা করতে পারে। এই এবিএম খায়রুল হককে জাউরার জাউরা সিল মেরে দেন, শক্ত করে প্রকাশ করে 2 বার মারেন, 3 বার মারেন ওরে। ওই এত জাউরা, সবচেয়ে বড় ওটা আরো অরিজিনাল জাউরা একটা। ওই লন্ডনে আসছিল নাকি চিকিৎসা করাইতে। তুই বেঁচে থাক আর কিছুদিন। বাংলাদেশ স্বাধীন হলে তোরে গুলিস্তানের কামানের উপরে তুলে কাঁচা কঞ্চি দিয়া পাশায় বাড়ামু, আমি কাজটা করমু, শালাক পিটামু, আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা পিছনে হাই ভলিউমে গান বাজাবে। এডিটর সাহেব গান বেজে দেন, চাক বুম চাক বুম। ও কি দারুণ পোয়েটিক জাস্টিস। শালা একটা প্রধান বিচারপতির পাশায় কাঁচা কঞ্চি দিয়া বেড়াইতেছে এক ইউটিউবার, আর পিছে গান বাজিচ্ছে চাক বুম চাক বুম। এটা বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ইতিহাসে অমর হয়ে থাকবে একটা প্রতীকী ঘটনা হিসেবে। খায়রুল, তুই মরিস না, লন্ডনে আরো ভালো করে চিকিৎসা নিয়ে বেঁচে থাক, অন্তত সেই দিনের জন্য বেঁচে থাক। খোদার কাছে দোয়া করি তোরে যেন হায়াত দেয়, আর তোরও ওই বেঁচে থাক, মরিস না, ভালো করে শরীরের যত্ন নিস, তোর প্লিজ লাগে। চাকবুম চাকবদনি ওগো কয়দিন রব